আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন করতে যাচ্ছে সরকার, এমনটাই জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে দায়িত্ব পাওয়ার পর গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। এছাড়াও আলোচিত সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে জানিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত করা হবে। গণমাধ্যমে দলীয়করণ করা যাবে না মন্তব্য করে দল নিরপেক্ষভাবে কাজ করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। দুর্নীতি, স্বজনপ্রীতির কোনো স্থান আমরা এখানে দেখতে চাই না। প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমাদেরকে দাঁড়া করাতে হবে এবং সাংবাদিকদের প্রতিও গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে। আওয়ামী লীগ বিএনপির মতো গণমাধ্যমে হচ্ছে এই ধরনের দুইটা ভাগ থাকে, তো এই বিষয়গুলাও গণমাধ্যম কর্মী বা সাংবাদিকরা বিবেচনা করবেন, যাতে আমরা এই ধরনের রাজনৈতিক বা দলীয়করণ যাতে সাংবাদিকদের ভিতরে না দেখি, আমরা যাতে একটা নিরপেক্ষ জায়গায় জনগণের পক্ষে কথা বলতে পারি। স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি, সাংবাদিক সমাজের সাথে আলোচনা করে আপনাদের বক্তব্যের প্রেক্ষিতে মূলত আমরা এই উদ্যোগগুলো নিতে যাচ্ছি। আজ থেকে খুলছে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনার আলোকে গত বৃহস্পতিবার এই সংক্রান্ত এক আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আদেশের আলোকে গেল বুধবার থেকে পুরোদমে চলছে প্রাথমিক বিদ্যালয়গুলো। ছাত্রদের যে পরিবর্তনের একটা ফ্লো তৈরি হয়েছে, সেটাই তারা সব প্রতিষ্ঠানে, সব দেশে, সব ক্ষেত্রে তারা এই সংস্থাটা চাচ্ছে যে এখানে একটা সাম্যতা প্রতিষ্ঠিত হোক, যাতে কোনো অনিয়ম না হয়। প্রিন্সিপাল পদত্যাগ করার সাথে সাথে আমরা ক্লাসে আশা করি অংশগ্রহণ করতে পারবো এবং শিক্ষার্থীদের উপকার হবে। আমাদের মূল দাবিটা হচ্ছে আমাদের উল্লিখিত 3 জন শিক্ষক আছেন, অধ্যক্ষ, বাংলা বিভাগের একজন শিক্ষক এবং হচ্ছে যে শারীরিক শিক্ষা বিভাগের একজন শিক্ষক, এই 3 জনের পদত্যাগ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস শুরুর আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ফারাবি, জানাবেন যে ক্যাম্পাসে শিক্ষার্থী উপস্থিতি এবং দীর্ঘদিন পর ক্লাসে ফিরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? হাবিবা, আমি রয়েছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়। যেমনটি আপনি বলছিলেন, আমরা রয়েছি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। শুরুতে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেসব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে ভিসিরা পদত্যাগ করেছিলেন, সেই ভিসিদের পদত্যাগের কারণে কিন্তু এখন পর্যন্ত শিক্ষা কার্যক্রম কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু করা সম্ভব হয়নি। তবে শিক্ষার্থীরা কিন্তু ব্যক্তিগত যে পড়াশোনা রয়েছে সেই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। আমরা বিশ্ববিদ্যালয়ে এসেই দেখেছি যে প্রাইভেট যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু গ্রন্থাগার আছে, সেই গ্রন্থাগারে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন এবং তারা ব্যক্তিগত যে পড়াশোনা সেই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। এবং তারা বলছেন যে যদি দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের যে প্রধান অভিভাবক তথা ভাইস চ্যান্সেলর যদি নিয়োগ হয়ে যায়, তাহলে তারা শিক্ষা কার্যক্রমে ফিরতে পারবেন। এবং এর মধ্যে তারা আরেকটা দাবি জানাচ্ছেন যে এমন লোককেই তারা আসলে বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দেখতে চান, যারা আসলে প্রকৃতপক্ষে শিক্ষা এবং গবেষণা নিয়ে কাজ করবেন এবং যারা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটাকে বিশ্ববিদ্যালয়ের মতো করে রাখবেন, সেরকম ভিসি কিন্তু তারা প্রত্যাশা করছেন। অন্যদিকে প্রাথমিক শিক্ষা কিন্তু দেশের অধিকাংশ জায়গায় শুরু হয়ে গেছে, কিন্তু তবুও ঢাকার কয়েকটি প্রতিষ্ঠানে কিন্তু আমরা একটু ভিন্ন চিত্র দেখেছি। বিভিন্ন জায়গায় প্রিন্সিপালদের অপসারণের দাবিতে কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীরা কিন্তু কর্মবিরতিতে রয়েছেন এবং শিক্ষার্থীরা কিন্তু ক্লাসে অংশগ্রহণ করছেন না। তবে বিষয় হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেসব বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসিরা পদত্যাগ করেছেন, তারা যদি দ্রুত সময়ের মধ্যে তাদের স্থলাভিষিক্ত কাউকে না দেওয়া হয় এবং পুনরায় যদি কাউকে নিয়োগ না দেওয়া হয়, তাহলে আসলে এইভাবেই বিশ্ববিদ্যালয়গুলো বা যে শিক্ষা কার্যক্রম রয়েছে সেটা কিন্তু থমকে যাবে। তবে এর মধ্যেও একটা সুসংবাদ হচ্ছে যে সকল ধরনের প্রশাসনিক যেসব কার্যক্রম রয়েছে, শিক্ষার্থীদের প্রয়োজনে যেসব প্রশাসনের যেই কার্যক্রমগুলো স্বাভাবিক থাকার কথা, সেগুলো কিন্তু স্বাভাবিক রাখা হয়েছে এবং সেগুলো কিন্তু সচল রয়েছে। হাবিবা, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।
এদিকে নির্দেশনা অনুযায়ী আজ থেকে সারা দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, তবে এখনো পুরোপুরি শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সীমিত পর্যায়ে চালু হয়েছে শিক্ষা কার্যক্রম, তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ে ৭৫ জন কর্মকর্তা পদত্যাগ করায় ভেঙে পড়েছে প্রশাসনিক কাঠামো। এতে অচল অবস্থা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন দপ্তর, অনুষদ, ইনস্টিটিউট ও বিভাগে। ফলে সেশন জটে পড়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। কয়েকটি বিভাগে শিক্ষকরা ব্যক্তিগত উদ্যোগে ক্লাস শুরু করেছেন। তারা বলছেন, প্রশাসনিক বডি না থাকায় ক্লাস ও পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না বিভাগগুলো। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। জানাবেন যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উপস্থিতি এবং অনেক দিন পর খোলায় তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন? আপনি জানেন যে সারা দেশের মতো রাজশাহীতে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছি। বিশ্ববিদ্যালয়ে সকাল থেকেই কিন্তু আসলে ক্লাস শুরু হয়েছে এবং শিক্ষার্থীদের আমরা দেখেছি মোটামুটি উপস্থিতি রয়েছে। তবে আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু ছাত্র আন্দোলনের মুখে কিন্তু ৭৫ জন ভিসি সহ যারা শিক্ষক কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে পদত্যাগ করেছে। ফলে এখন পর্যন্ত আসলে সীমিত পরিসরে বলা যায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ক্লাস সেটি কিন্তু চলছে। এরই মধ্যে আমরা বেশ কয়েকটি বিভাগ থেকেও ঘুরে আসছি। সেখানে কিন্তু আমরা দেখেছি সাধারণভাবে যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু ক্লাসে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু সেখানে তাদেরকে আসলে পাঠদান করছেন। এবং আমরা কিন্তু দেখেছি যে বিশেষ করে অনেক বিভাগে কিন্তু এর মধ্যে ক্লাস পরীক্ষার বিষয় নিয়েও কিন্তু অনেক শিক্ষক চিন্তিত রয়েছেন বলে তারা জানিয়েছে। যেহেতু আসলে প্রশাসনের যে বডি এখন পর্যন্ত কিন্তু সেভাবে সচল হয়নি, সেই কারণে কিন্তু তারা অনেকটাই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং স্বাভাবিক উঠতে কিন্তু তারা বলছেন যে কিছু সময় লাগবে। আমাদের সাথে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আহমদ, তার সাথে কথা বলবো। বিশ্ববিদ্যালয়টা খুলেছে, এখন কি দেখছেন আসলে? বিশ্ববিদ্যালয় খুলেছে এবং আমরা চাই যে বিশ্ববিদ্যালয়টাকে যত দ্রুত সম্ভব স্থিতিশীল করতে আমাদের যত দ্রুত সম্ভব আমাদের ভিসি স্যার আসবেন এবং আমাদের যে গঠনতন্ত্র আমরা এখনো পর্যন্ত তৈরি করতে পারিনি। তবে সাধারণ শিক্ষার্থীদের চাহিদা মাফিক আমরা একটা ক্যাম্পাস চাচ্ছি। আমরা চাই কোনো ধরনের লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি এটা সম্পূর্ণরূপে বন্ধ হবে, শিক্ষক রাজনীতি বন্ধ হবে এবং ছাত্ররা যেটা চাইবে, যেমন ক্যাম্পাস চাইবে তেমন ক্যাম্পাস, শিক্ষকরা যেমন ক্যাম্পাস চাইবে, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত যত মানুষ আছে তারা যেমন ক্যাম্পাস চায় আমরা তেমন ক্যাম্পাসটাই আশা করব এবং আমরা চাই যত দ্রুত সম্ভব এই ক্যাম্পাসটাই স্থিতিশীল করতে। শুনছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আহমদ বলছিলেন যে দ্রুত সময়ের মধ্যে তারা আসলে দাবি জানাবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নিয়োগ দেওয়া হয় এবং শিক্ষার্থীরা বলছেন যদি এই সমস্যাটি খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান না হয় তাহলে কিন্তু আসলে তারা সেশন জটের একটি আশঙ্কা করছেন। এবং এর আগে আপনারা জানেন যে 14 আগস্ট থেকে প্রাথমিক শ্রেণী যে ক্লাসের কার্যক্রমগুলো সেগুলো কিন্তু এরই মধ্যে পুরোদমে সচল অবস্থায় রয়েছে। তো এই ছিল আমার কাছে হাবিবা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বাংলাদেশের বিভিন্ন দূতাবাস ও সব মিশনের কূটনৈতিকদের সাথে বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল 12টায় বৈঠক শুরু হবে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান সহ প্রায় 76 কূটনৈতিক বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, সরকারের পরিকল্পনা, আগামী নির্বাচন, চলমান প্রকল্প সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর জীবন রক্ষায় রাজনীতি দিবস মোট 626 জন বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেন। পরিস্থিতির উন্নতি হয়, এদের মধ্যে 615 জন নিজ উদ্যোগে ফিরে গেছেন। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। অভিযোগ বা মামলার কারণে 4 জনকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এখনো 7 জন সেনানিবাসে অবস্থান করছেন। সেনানিবাসে আশ্রয় নেতা ব্যক্তিদের মধ্যে 24 রাজনৈতিক ব্যক্তি, 5 বিচারক, পুলিশের 28 কর্মকর্তা ও 487 জন বিভিন্ন পর্যায়ের সদস্য ও প্রশাসনের 19 জন কর্মকর্তা ছিলেন। মাঙ্কি পক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপরই সংক্রামক এই রোগ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সতর্কতার অংশ হিসেবে বিমানবন্দরে
আগমনী চ্যানেলের সার্বক্ষণিক একটি চিকিৎসক দল থাকবে। সতর্ক বার্তায় মাঙ্কি পক্সের বিষয়ে এয়ারলাইন্সগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। মাঙ্কি পক্স লক্ষণযুক্ত কোনো যাত্রী থাকলে দ্রুত তার স্বাস্থ্য বিভাগকে জানাতে বলেছে কর্তৃপক্ষ। এছাড়াও বাংলাদেশে প্রবেশের 21 দিনের মধ্যে যাত্রীদের মাঙ্কি পক্সের লক্ষণ দেখা দিলে 10655 নম্বরে কল করতেও অনুরোধ করা হয়েছে। আমাদের কুয়েতে স্বাস্থ্যগত পরীক্ষা 1 নাম্বার, বিশ্বের উন্নত মানের স্বাস্থ্য পরীক্ষা হয় কুয়েতে। আর কোথায় আছে কিনা সেটা জানি না। না এখানে কোনো এখানে কোনো মেডিকেল ক্যাম্প নেই। দর্শক, এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি যুক্ত হচ্ছে তিনি। আশিক, জানাবেন যে গতকাল থেকে মাঙ্কি পক্স নিয়ে সতর্কতা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তো এখন পর্যন্ত লক্ষণযুক্ত কোনো রোগী পাওয়া গেছে কিনা, আর সতর্কতা কতটুকু প্রতিপালন হচ্ছে? হাবিবা, ধন্যবাদ আপনাকে। আমি মধ্যাহ্নের সংবাদে যেমনটা জানিয়েছিলাম যে সুমন দেবনাথ নামে পুলিশের একজন এএসআই তিনি আক্রান্ত হয়েছেন। তার নাম হবে খোকন দেবনাথ, যিনি সুনামগঞ্জের বাসিন্দা, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিন্তু বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রণালয় থেকে কোনো ধরনের বক্তব্য বা বিমান পরিচালনা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি। আমরা চেষ্টা করেছিলাম এখানে যিনি দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলার জন্য। তারা যেমনটা বলেছেন আমাদেরকে যে আনুষ্ঠানিকভাবে তারা একটি ব্রিফ করবেন এবং সেখানে তারা মূলত এই মাঙ্কি পক্স নিয়ে কী ধরনের ব্যবস্থা তারা নিচ্ছেন বা নিবেন সেই বিষয়গুলো আসলে তারা গণমাধ্যমের মাধ্যমে জনগণকে জানাবেন, এমনটা কিন্তু তারা বলেছেন। আমরা সকাল থেকে অবস্থান করছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখনও পর্যন্ত কিন্তু আমরা সেরকম কোনো ধরনের লক্ষণ বা আছে এরকম কোনো রোগীকে শনাক্ত হয়েছে এরকম কোনো খবর কিন্তু আমরা পাইনি। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি হাবিবা আপনাকে, যে এই মাঙ্কি পক্সকে কেন্দ্র করে বিশেষ করে আফ্রিকা এবং লন্ডন ভিত্তিক যেসব মেডিকেল সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু সতর্কবার্তা দিচ্ছে এবং তারা বলছে যে এই যেহেতু এটিকে দমন করা বা এটি থেকে মুক্তি পাওয়া খুব কষ্টকর, সেই জন্য সবাইকে সতর্ক থাকার জন্য বলছেন। তো আমরা আসলে পরবর্তীতে যখন বিমান কর্তৃপক্ষের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য পাবো সেটি আসলে সবার মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। হাবিবা, এই ছিল আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। ধন্যবাদ আপনাকে। এদিকে আফ্রিকার দেশ কঙ্গোয় এমপক্স প্রথম শনাক্ত হওয়ার পর থেকে বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে বুরুন্ডি, উগান্ডা, রুয়ান্ডা, সুইডেন, কেনিয়া ও পাকিস্তান। এমপক্স ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার নিয়ে 2 বছরের মধ্যে দুবার সংক্রমণে এই রোগে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে এমপক্স ভাইরাসের প্রবেশ ও সংক্রমণ ঠেকাতে 6 মাসের জন্য সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ জারি করেছে চীন। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম CGTN এই তথ্য নিশ্চিত করেছে। টানা 2 দিনের বৃষ্টির কারণে কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। ভোরে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুন বাগিচা এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দুবাই প্রবাসী সারওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম ও মেয়ে ময়না ও নাতি আবু তোহা। বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস। স্বজনরা জানায় সকালে সারওয়ারের বাড়ির একাংশ পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়া অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মাটির নিচ থেকে মৃতদেহ 3টি উদ্ধার করা হয়েছে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:30 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।